ডিবিসি নিউজের নিয়মিত আয়োজন আইপিএ নিবেদিত সংবাদ সম্প্রসারণ পাওয়ার্ড বাই এন মোহাম্মদ গ্রুপে সবাইকে স্বাগত জানাচ্ছি আমি সোনিয়া হক। দিনের বাছাই করা সংবাদ এবং এর পর্যালোচনা নিয়ে সংবাদ সম্প্রসারণে আজ আমার সাথে অতিথি হয়ে এসেছেন সিনিয়র সাংবাদিক ইলিয়াস খান এবং আছেন সারা বাংলা .net এর নির্বাহী সম্পাদক মাহমুদ মেনন। স্বাগত আপনাদের সংবাদ সম্প্রসারণে। দর্শক, এ পর্যায়ে আমরা জেনে নেব মার্কেন্টাইল ব্যাংক আজকের সংবাদ শিরোনাম। উন্নয়ন করায় টানা ক্ষমতায় থেকেও জনপ্রিয়তা বেড়েছে আওয়ামী লীগের, বললেন শেখ হাসিনা। বিএনপি সংসদে যাবে না, দলের সিদ্ধান্ত, বললেন মওদুদ। খালেদার মুক্তি নিয়ে বেকায়দায় নেই সরকার, মন্তব্য তথ্যমন্ত্রীর। এবং নুসরাত হত্যার ঘটনায় আর্থিক লেনদেনের সংশ্লিষ্টতা অনুসন্ধানে মাঠে নেমেছে সিআইডি। জিজ্ঞাসাবাদের জন্য সোনাগাজী উপজেলা আওয়ামী লীগ সভাপতি আটক। ক্ষমতায় থেকে উন্নয়ন করার কারণেই আওয়ামী লীগের জনপ্রিয়তা বেড়েছে, বলেছেন দলটির সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। জাতীয় নির্বাচনে আওয়ামী লীগের নিশ্চিত বিজয় জেনে বিএনপি মনোনয়ন বাণিজ্য করেছে বলে মন্তব্য করেছেন প্রধানমন্ত্রী। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের কেন্দ্রীয় কার্যালয়ে দলটির যৌথ সভায় এসব কথা বলেন তিনি। সম্প্রতি উপজেলা নির্বাচনে নৌকার বিরুদ্ধে অবস্থান নেয় সংসদ সদস্য মন্ত্রীদের ব্যাপারে দলীয় সিদ্ধান্ত, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী ও সাংগঠনিক নানা দিক নিয়ে আলোচনা করতে এই যৌথ সভা। জাতির পিতার জন্মশতবার্ষিকী উদযাপন করব। বঙ্গবন্ধু এভিনিউর কেন্দ্রীয় কার্যালয়ে কার্যনির্বাহী সংসদ ও উপদেষ্টা পরিষদের সদস্যদের বিভিন্ন দিক নির্দেশনা দেন আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বলেন, আওয়ামী লীগ টানা ক্ষমতায় থেকে উন্নয়ন করার কারণেই দলটির জনপ্রিয়তা বেড়েছে। সাধারণত রাষ্ট্র পরিচালনা করতে গেলে অনেক সময় সরকার ধীরে ধীরে মানুষের কাছ থেকে হারিয়ে যায় বা তাদের জনপ্রিয়তা হ্রাস পায়, কিন্তু আল্লাহর রহমতে আমরা আওয়ামী লীগ সরকার আসার পর থেকে জনগণের আস্থা বিশ্বাস আমরা অর্জন করেছি, বরং জনপ্রিয়তা আরো বৃদ্ধি পেয়েছে। দলকে সাংগঠনিকভাবে আরো শক্তিশালী করতে নতুন কমিটি করা হয়েছে বলে জানান আওয়ামী লীগ সভাপতি। আমরা 8টা বিভাগে 8টি কমিটি গঠন করেছি, যে কমিটির দায়িত্ব থাকবে আমাদের সংগঠনগুলি একেবারে তৃণমূল পর্যায় থেকে আবার নতুন করে ঢেলে সাজানো এবং গড়ে তোলা এবং সাংগঠনিকভাবে বাংলাদেশ আওয়ামী লীগকে আরো মজবুত করে গড়ে তোলা, সেটাই আমাদের লক্ষ্য। আওয়ামী লীগকে জনমানুষ আর উন্নয়নের দল হিসেবে আখ্যা দিয়ে বঙ্গবন্ধু কন্যা নির্বাচনে বিএনপির পরাজয়ের কারণ তুলে ধরেন। যে জাতীয় আন্তর্জাতিকভাবে যত সার্ভে করা হয়েছিল, সে সার্ভেতে তখন থেকে স্পষ্ট যে আওয়ামী লীগকে জনগণ চায়, আওয়ামী লীগকে ভোট দেবে এবং আওয়ামী লীগ আবার ক্ষমতায় আসবে। তাই তারা নির্বাচন করার থেকেও সিট বিক্রি করা আর সেখানে একটা বাণিজ্য করা, অর্থাৎ নমিনেশন বাণিজ্যটাকেই তারা গুরুত্ব দিয়েছে, যার জন্য তাদের এই হাল। সাধারণ মানুষের মধ্যে শান্তি ফিরেছে বলেই স্বতঃস্ফূর্তভাবে পহেলা বৈশাখ উদযাপন করেছে বলেও মন্তব্য করেন প্রধানমন্ত্রী। জানান, দেশকে সমৃদ্ধশালী করেই জাতির জনকের জন্মশতবার্ষিকী পালন করা হবে। এগিয়ে যাচ্ছে বাংলাদেশ। শাহনাজ রুমা, ডিবিসি নিউজ, ঢাকা। দলীয় সিদ্ধান্তেই নির্বাচিতরা সংসদে যাবেন না, আর এই সিদ্ধান্ত পরিবর্তন হবে না, এমন মন্তব্য করেছেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। অন্যদিকে দলের নেতাকর্মীদের হতাশ হওয়ার কোনো কারণ নেই বলে আশ্বস্ত করেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। শুক্রবার সকালে সুপ্রিম কোর্ট বার মিলনায়তনে খালেদা জিয়া তৃতীয় বিশ্বের কণ্ঠস্বর প্রকাশনা উৎসবের আয়োজন করে শতনাগরিক। অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য গয়েশ্বরচন্দ্র রায় বলেন, সাহসী সহকর্মী না পাওয়া বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার রাজনৈতিক জীবনের ব্যর্থতা। বেগম খালেদা জিয়া যাদের পরামর্শ নেবেন, সেই পরামর্শ যারা উৎসাহিত দিবেন, তার পাশে যারা থাকবেন, তাদের মধ্যে এখনো আমি বলছি বেগম খালেদা জিয়া ব্যর্থ। অনেস্ট, সিনসিয়ার, সাহসী সহযোগী তিনি সৃষ্টি করতে পারেন না। এ সময় বিএনপির নির্বাচিত সংসদ সদস্যদের সংসদে যোগ দেয়া নিয়ে কথা বলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ। নির্বাচিত এমপি তারা শপথ নেবেন না, এটা আমাদের দলীয় সিদ্ধান্ত। এখান থেকে ফিরে যাওয়ার বা কোনো পরিবর্তনের কোনো প্রশ্ন ওঠে না। আওয়ামী লীগের এই দুর্বিচার, এই নির্যাতন, এই অত্যাচারের কারণে বিএনপি আগামী 100 বছর একটি রাজনৈতিক দল হিসেবে টিকে থাকবে।
বাংলাদেশে এখন অস্বাভাবিক অবস্থা বিরাজ করছে বলে অভিযোগ করেন স্থায়ী কমিটির আরেক সদস্য খন্দকার মোশাররফ হোসেন। এখন আর জনগণের প্রতিনিধি যেখানে যে সকল আসনে বসার কথা সেখানে আর জনগণের নির্বাচিত প্রতিনিধিরা নেই, সেখানে আছে মনোনীত প্রতিনিধিরা। এটা অসাংবিধানিক, অনৈতিক। নেতাকর্মীদের হতাশ না হয়ে গণতান্ত্রিক আন্দোলন চালিয়ে যাওয়ার আহ্বান জানান দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বিএনপি রাজনীতি, দেশনেত্রী এবং খালেদার রাজনীতি হচ্ছে এই দেশের মানুষের রাজনীতি। কখনো হতাশ হবেন না। আমরা সবাই অত্যন্ত আশাবাদী। আমরা বিশ্বাস করি আমাদের নেত্রী তিনি যেখানেই থাকুন, জেলে থাকুন আর বাইরে থাকুন, তিনি আমাদের অনুপ্রেরণা, তিনি আমাদেরকে নেতৃত্ব দিয়ে গণতন্ত্রকে মুক্ত করবেন ইনশাআল্লাহ। সাইফুল ইসলাম, ডিবিসি নিউজ, ঢাকা। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে এমন বেকায়দা পরিস্থিতিতে নেই সরকার, এমন মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। এ সময় বাংলাদেশের গণমাধ্যমের স্বাধীনতা সংক্রান্ত ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম ইন্ডেক্সের প্রতিবেদন নাকচ করে দেন তিনি। সকালে শিল্পকলা একাডেমিতে রূপসী বাংলা জাতীয় ফটো প্রদর্শনী প্রতিযোগিতা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানে যোগদান শেষে সাংবাদিকদের সাথে আলাপকালে এসব কথা বলেন তথ্যমন্ত্রী। সরকার এমন কোনো বেকায়দায় নাই যে বেগম খালেদা জিয়াকে মুক্তি দিতে হবে, প্যারোলে কিংবা অন্য কোনোভাবে মুক্তি দিতে হবে। আসলে এগুলো ইন্ডিপেন্ডেন্ট সংগঠন, সুতরাং এই র্যাঙ্কিংয়ের সাথে, এই প্রতিবেদনের সাথে আমি একমত নই। আমি মনে করি বাংলাদেশে গণমাধ্যম স্বাধীনভাবে কাজ করছে, গণমাধ্যমের বিকাশ ঘটেছে। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রী ডাক্তার জুবাইদা রহমানের নামে ইংল্যান্ডের একটি ব্যাংকে 3টি হিসাব জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে নির্দেশ দিয়েছে ঢাকার সিনিয়র সেশন জজ আদালত। দুর্নীতি দমন কমিশন দুদকের আবেদনে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ KM ইমরুল কায়েস এই আদেশ দেন। দুদকের আইন শাখার মহাপরিচালক মইদুল ইসলাম ডিবিসি নিউজকে জানান, দুদকের এই সংক্রান্ত একটি পারমিশন মামলার শুনানি শেষে বিচারক এই আদেশ দেন। ইংল্যান্ডের স্ট্যান্ডার্ড ব্যাংকের ওই 3 হিসাবের একটি তারেক রহমানের, একটি তার স্ত্রী জোবায়দা রহমানের ও অন্যটি তারেক রহমানের একটি প্রতিষ্ঠানের। ওই 3 অ্যাকাউন্টে প্রায় 60,000 পাউন্ড জমা আছে। মইদুল ইসলাম জানান, আদেশটি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের অফিসে পাঠানো হবে। সেখানে অ্যাটর্নি জেনারেল অফিস সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে আদেশ কার্যকর করবেন। কমিশনের নির্দেশে ঢাকা মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালতে এবং মহানগর সিনিয়র স্পেশাল জজ এটা মানি লন্ডারিং আইনে এটা ফ্রিজের আদেশ দিয়েছেন। অ্যাকাউন্ট আছে হলো লন্ডনে, 3টা অ্যাকাউন্টে মোট হচ্ছে 59,341 পাউন্ড। 3টা অ্যাকাউন্টের মধ্যে একটি তারেক রহমান সাহেবের নিজের, একটি তার ওয়াইফ জুবাইদা রহমানের, আর একটি তারেক রহমান সাহেবের কোম্পানির নামে। এই অর্ডারটা এরপরে এটাকে বাস্তবায়ন করার জন্য মিউচুয়াল লিগাল অ্যাসিস্ট্যান্স আইনের মাধ্যমে রিকোয়েস্ট পাঠানো হবে লন্ডন। নুসরাত হত্যাকাণ্ডের ঘটনায় আর্থিক লেনদেনের বিষয়টি অনুসন্ধান করছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ সিআইডির অর্গানাইজড ক্রাইম ইউনিট। হত্যাকাণ্ডে কারা টাকা দিয়েছে তা জানতে চাইছেন কর্মকর্তারা। সিআইডি কর্মকর্তারা বলছেন, হত্যাকাণ্ডে অর্থ লেনদেন হয়েছে বলে যে অভিযোগ রয়েছে, সিআইডি সেই অর্থের উৎস খুঁজে বের করবে। আলোচিত এই মামলায় এ পর্যন্ত 18 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ ও পিবিআই। এর মধ্যে 4 জন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। অভিযোগ উঠেছে, নুসরাত হত্যায় অর্থের যোগান দিয়েছিলেন স্থানীয় কয়েকজন। ফেনীর সোনাগাজীর ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাতকে অধ্যক্ষের বিরুদ্ধে শ্লীলতাহানির অভিযোগ করায় 6 এপ্রিল হাত পা বেঁধে গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। এদিকে নুসরাত হত্যা মামলায় জিজ্ঞাসাবাদের জন্য সোনাগাজী উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করেছে পিবিআই। বিকেলে সোনাগাজীতে নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়েছে। নুসরাত হত্যার পর অনেক আসামির জবানবন্দিতে তার নাম উঠে আসে। নুসরাতকে হত্যার পর খুনিরা উপজেলা আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিন এবং পৌর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কাউন্সিলর মাকসুদ আলমকে বিষয়টি জানিয়েছিলেন। সে কারণে এই ঘটনার জিজ্ঞাসাবাদের জন্য তাদের আটক করা হয়েছে। এদিকে নুসরাত হত্যা মামলার আসামি জাবেদ হোসেন ও উম্মে সুলতানা পপিকে আজ আবারও আদালতে তোলা হয়। এছাড়া সোনাগাজী ইসলামিয়া মাদ্রাসার পরিচালনা কমিটি বিলুপ্ত করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড।
এই ছিল মূলত আজকের দিনের প্রধান খবরগুলো। আমাদের সাথে স্টুডিওতে আছেন মাহমুদ মেনন, আছেন ইলিয়াস খান। আমরা আলোচনায় যেতে চাই। শুরুতে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটি হলো যে আজকে বিএনপি সংক্রান্ত বেশ কিছু খবর এসেছে। সেটি হলো বিএনপি যে সংসদে যাবে না সেটি দলের সিদ্ধান্ত, মওদুদ আহমদ বলেছেন, এবং খালেদা জিয়ার মুক্তি নিয়ে আসলে সরকার বেকায়দায় নেই এমনটি মন্তব্য করেছেন তথ্যমন্ত্রী, যে তাকে মুক্তি দিতেই হবে এরকম কোনো বাধ্যবাধকতা নেই সরকারের, এটি বলেছেন। এছাড়াও রয়েছে যে একটি খবর বেশ প্রত্যেকটি গণমাধ্যমে এসেছে, সেটি হলো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রীর ডাক্তার জোবাইদা রহমানের নামে ইংল্যান্ডের একটি ব্যাংকে 3টি হিসেব রয়েছে এবং সেটি জব্দে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে দুদকের আবেদনের প্রেক্ষিতে বলা হয়েছে, এবং ঢাকার সিনিয়র সেশন জজ আদালত এমনটাই নির্দেশ দিয়েছে। মাহমুদ মেনন, আপনাকে দিয়ে আলোচনা শুরু করতে চাই। শুরুতেই জানতে চাই যে হঠাৎ করে এই দুদকের এই আবেদনটি কেন, এবং বাংলাদেশের বাইরে আসলে কোনো ব্যাংকের প্রতি এ ধরনের কোনো সিদ্ধান্ত বা এই ধরনের কোনো নির্দেশ দেওয়া যায় কিনা? একই প্রশ্ন নিয়ে আজকে আমরা কাজ করতে চেয়েছিলাম। আসলে আজকে শুক্রবার থাকার কারণেই এটি অনেক বেশি, এই প্রশ্নটি গত রাত থেকেই আমাদের মাথার মধ্যে কাজ করছে যে আসলে বাংলাদেশ থেকে এটি করা যায় কিনা। আমরা প্রসিকিউশনে যারা ছিলেন তাদের, বিশেষ করে আইনজীবীদের সাথে যতটুকু কথা বলেছি, তারা ঘটনাটি যেরকম ঘটেছে সেটাই বলেছেন, এবং দুদকের একটি আবেদনের পরিপ্রেক্ষিতে বাংলাদেশের আদালত এই রায়টি দিয়েছেন। এবং পরবর্তীতে উনি যেটা বলা হয়েছে সেটা হলো যে ব্রিটেনের অ্যাটর্নি জেনারেলের কাছে এই তথ্যটি তারা পৌঁছে দেবেন যে এরকম একটি আবেদন অথবা আদেশ হয়েছে, অথবা যে কোনোভাবেই হোক একটি সিদ্ধান্ত হয়েছে, যেটি এই হঠাৎ করে এই বিষয়টি সামনে আসার পেছনে আমি যেটা দেখি সেটি হচ্ছে দুদক থেকেই বিষয়টি সামনে আনা হয়েছে। দুদক আদালতে গিয়ে বলেছে যে যেখানে একটু পুরনো ঘটনাটা যেরকম দেখানো হয়েছে সেটা হলো যে তারা জানতে পেরেছে যে তারেক রহমান এবং জোবাইদা রহমানের যে দুটো অ্যাকাউন্ট আছে, সে দুটো অ্যাকাউন্টে যে টাকা সেটা ব্রিটেন থেকেই এরই মধ্যে ফ্রিজ করা আছে, যেন সেটা কোথাও সেই অ্যাকাউন্ট দুটো ফ্রিজ করা আছে। কিন্তু অন্য যে আপনি আরেকটি প্রতিষ্ঠানের নামে, যেটির একটি পরিচালক হিসেবে তারেক রহমান দায়িত্ব পালন করছেন, সেখানে ওই দুইজনের অ্যাকাউন্ট থেকে, সেখান থেকে টাকা ওই দুইজনের অ্যাকাউন্টে চলে যাচ্ছে। এখানে বিষয়টি একটু তো কিছু জিনিস অস্পষ্ট থেকেই যায়, কারণ হচ্ছে যে ওই দুটো অ্যাকাউন্ট যেহেতু ফ্রিজ করা আছে, সেখানে কি করে যায় সেই প্রসঙ্গটি একটি গুরুত্বপূর্ণ, এবং একই সাথে সেখানে যদি যায় সেইটা আটকানোর জন্য ব্রিটেনের অ্যাকাউন্টে বা ব্যাংকিং সিস্টেমে বাংলাদেশ থেকে কোনো আদেশ যেতে পারে কিনা। তবে আমি মনে করি নিশ্চয়ই যেতে পারে, হয়তো দুই দেশের মধ্যে যে কূটনীতিক বিষয়গুলো আছে সেই বিষয়গুলো যদি একটু আরো স্পষ্টভাবে জানা যায় তাহলে নিশ্চয়ই বুঝতে পারবো আমরা। যদি না পারে তাহলে দুদক কোনোভাবে এই উদ্যোগটি নিত না। কিন্তু আদালতের যেহেতু নির্দেশ, এটি আসলে পালন তো মানে করতেই হবে। ইলিয়াস খান, যুক্তরাজ্যের ব্যাংক পালন করবে, বাংলাদেশের আদালতের সেরকম তো নির্দেশ দেয়া হচ্ছে না। অ্যাটর্নি জেনারেলের কাছে যখন পৌঁছানো হবে তখন নিশ্চয়ই অ্যাটর্নি জেনারেলের ব্যাংকে পাঠিয়ে দিয়ে এটি হবে, অ্যাটর্নি জেনারেল অফিস পাঠাবে। বলেছে যে যুক্তরাজ্যের ব্যাংক এই আদেশ কার্যকর করবে। এটা নিশ্চিত হলেন কিভাবে? ওনারা তো প্রপোজাল পাঠাবে নাকি? বাংলাদেশের কোর্ট যে রায় দিয়েছে সেই রায় যুক্তরাজ্যের ব্যাংক মানতে বাধ্য। রিপোর্টে যে লাইনটা দেখলাম যে আদেশ কার্যকর করবে, আমি একটু যদি বলে রাখি তাহলে আপনার জন্য বলতে সুবিধা হবে। সেটি হচ্ছে যে ব্যাংক কি মানবে না মানবে সেটি কিন্তু এখানে এখনো পর্যন্ত বলা হয়নি। বলা হচ্ছে যে অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে এই আদেশটি তাদের কাছে পৌঁছানো হবে। এবং আমার আরেকটি প্রশ্ন, আদেশ কার্যকর করবেন বলে সবশেষে যে লাইনটি আছে সেটি বলেছে যে অ্যাকাউন্ট দুটি ফ্রিজ করা আছে তারেক সাহেব এবং স্ত্রীর নামে যে অ্যাকাউন্ট আছে, এটি কোনো ডকুমেন্ট কোর্টে সাবমিট করেছে কিন্তু উই আর নট শিওর। আমি মনে করি ব্যক্তিগতভাবে একটি ফর্মে আসি রায় আর কি, তারেক সাহেবের ক্যারেক্টার অ্যাসাসিন করার জন্য তার যুক্তরাষ্ট্রের ব্যাংকে কত বলেছে 60,000 পাউন্ড আছে, সেটি কি করবে, এখানে কোর্ট রায় দিয়েছে সেটি ফ্রিজ করতে হবে। এই প্রসঙ্গে আমি দুইটা রায়ের কথা বলি। একটি মামলা নিশ্চয়ই মেনন তারও মনে আছে, তিনি একজন অ্যাক্টিভ সংবাদকর্মী। তারেক সাহেবের নামে একজন বিচারক খালাস দিয়ে একটি রায় দিয়েছিলেন, এবং বিচারকের নামটি আমি এখানে বলে দিচ্ছি, মোতাহার সাহেব। তার এক কাপড়ের দেশ থেকে পালাতে হয়েছিল, এবং তারেক সাহেবের অ্যাগেনস্টে রায় দেওয়ার জন্য ওই বিচারকের বাসায় সরকারের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা পিস্তল নিয়ে ঘুরেছিলেন, এবং সেই ভিডিও কিন্তু ভাইরাল হয়েছিল, আমরা কিন্তু জানি। আরেকটি বিষয়, বাংলাদেশের রাজনীতি সেটি খুব
নিন্দাজনক আমি মনে করি যে 21শে আগস্টের গ্রেনেড হামলা, সেখানে যে দুটি চার্জশিট প্রথম দেওয়া হয়েছিল সেখানে কোথাও তারেক সাহেবের নাম ছিল না। সম্পূরক চার্জশিটে একজন পুলিশ কর্মকর্তা যিনি রিটায়ারমেন্টে চলে গিয়ে নৌকার পক্ষে ইলেকশন করার প্রস্তুতি নিচ্ছিলেন, তাকে ঢাকায় ফিরিয়ে এনে তদন্ত কর্মকর্তা করে তারেক সাহেবের নাম যোগ করা হয়েছে। আমার মনে হয় যে এই বিষয়টা নিয়ে এখন আর তারেক রহমানকে 21 আগস্ট গ্রেনেড হামলার কোনো প্রক্রিয়া থেকে বাঁচানোর সুযোগ বাংলাদেশে অন্তত নেই আমি মনে করি, কারণ ওই সময়ের ঘটনাটা যেভাবে বর্ণনা করবেন, যেভাবে মামলা সাজাবে, সেভাবেই যেভাবে রাষ্ট্র প্রক্রিয়ার সমস্ত দায়িত্ব তাদের হাতে ছিল, তারা কোনোভাবে রাষ্ট্রপ্রক্রিয়ার দায়িত্ব কিভাবে মানে রাষ্ট্র প্রক্রিয়ার দায়িত্ব তিনি কোনো পজিশন হোল্ড করেছেন? না, তিনি কি কোনো পজিশন হোল্ড করেছেন? না, পজিশন হোল্ড করেন না, কিন্তু কে কিভাবে তখন আপনার একটা প্রচ্ছন্ন প্রভাব ছিল বলে তিনি আসলে বলতে চাচ্ছেন। অ্যাক্টিভ জার্নালিস্ট বলেছেন, এইজন্য বললাম, কারণ আমাদের চোখে ইলিয়াস খান মাহমুদ মেনন, আসলে এই বিষয়টি নিয়ে, এই যে আমরা যে বিষয়টি নিয়ে কথা বলছিলাম, যে বাংলাদেশের পক্ষ থেকে দুদকের আবেদনের প্রেক্ষিতে বাংলাদেশের আদালতের পক্ষ থেকে একটি নির্দেশ দেওয়া হয়েছে, যেটি অ্যাটর্নি জেনারেল অফিস সংশ্লিষ্ট ব্যাংকে পাঠিয়ে দিয়ে কার্যকর করবেন বলে এমনটাই বলা হচ্ছে। আসলে এই প্রক্রিয়াটি কতখানি মানে জটিল কি সরল, এই বিষয়টি জানার জন্য, আসলে আইনের দিকটি জানার জন্য আপনাদেরও সুবিধা হবে নিশ্চয়ই। আমাদের সাথে ঠিক এই মুহূর্তে ব্যারিস্টার কায়সার কামাল, আইন বিষয়ক সম্পাদক বিএনপির, তিনি যোগ দিচ্ছেন। কায়সার কামাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? আমরা কি বিষয় নিয়ে কথা বলছিলাম নিশ্চয়ই শুনতে পাচ্ছেন? কায়সার কামাল, শুনতে পাচ্ছেন নিশ্চয়ই? জি, আমি শুনতে পাচ্ছি। কায়সার কামাল, একটু বলবেন, আপনাকে শুরুতেই অভিনন্দন জানাই ডিবিসির স্টুডিও থেকে। একটু জানতে চাচ্ছিলাম যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, তার বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীর যে ব্যাংক অ্যাকাউন্ট আছে ইংল্যান্ডের একটি ব্যাংকে 3টি হিসাব নম্বর রয়েছে এবং সেগুলো জব্দ করার একটি নির্দেশ দেওয়া হয়েছে। আমাদের আলোচকরা বলছিলেন যে আসলে এটি কতটুকু সম্ভব বাংলাদেশে থেকে ইংল্যান্ডের একটি ব্যাংকে নির্দেশ দেওয়া বা আদালতের পক্ষ থেকে, আমরা যথেষ্ট শ্রদ্ধা রেখেই আসলে বিষয়টি একটু জানতে চাচ্ছি, এটি সম্ভব কিনা আপনার দৃষ্টিতে কি মনে হয়? ধন্যবাদ আমাকে সাথে নেয়ার। দুর্নীতি দমন কমিশন বা দুদক, এইটা সরকার ছোটু জগন্নাথ বিএনপির বিভিন্ন পর্যায়ে করতে দমন এবং পীড়ন হাতিয়ার হিসেবে এবং তার সাথে সম্পূর্ণ বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বাংলাদেশ এবং দেশে ওনার রাজ সামাজিক ওনার জনপ্রিয়তা আছে, এটাকে প্ররোচিত করার জন্য আমার মনে হয় দমন এই কার্যক্রমে নিশ্চয়ই সরকার। তবে আমি আজকের পত্রিকায় দেখি এই বিষয়ের যে অর্ডারটা, এখন আমাদের যে আইন যা প্রসিডিউরাল ম্যাটার, যে কারো হলে বা কারো মামলা দায়ের, সেই ক্ষেত্রে তাকে নোটিশ কায়সার কামাল, আপনার মানে সংযোগটি আসলে একটু বোধহয় অসুবিধার মধ্যে আছে। আমরা আবারও আপনার সাথে নিশ্চয়ই আমরা সংযোগ স্থাপন করছি, ততক্ষণে আমরা একটু কথাগুলো নিয়ে ঝালাই করে নিতে চাই। এটা আমার কাছে মনে হয় যে কায়সার কামাল যেভাবে বলছিলেন, আমাদের আসলে আমারও একটু জানারই ইচ্ছা, একজন আইনজীবীর কাছ থেকে জানতে পারলে খুবই ভালো। নিশ্চয়ই উনি বলতে পারবেন যে আমাদের, আপনার প্রশ্নটিও ঠিক তাই ছিল, উনি যদি সুযোগ হয় তাহলে নিশ্চয়ই বলবেন যে এটি প্রক্রিয়াগতভাবে কতটুকু সঠিক বা কতটুকু সম্ভাবনার বা সম্ভবের জায়গায় আছে, সেটুকু বললে ভালো হয়। যদি উনি অনেক বেশি পলিটিক্যাল লোকজন, অনেক বেশি পলিটিক্যাল কথা বলেন বলে মূল জায়গায় যদি ফোকাস করে উনি প্রক্রিয়াটা বলেন, কিন্তু আমার কাছে আমি সাদাভাবে যেটুকু বুঝি সেটা হচ্ছে, যেহেতু এখনো পর্যন্ত বিশেষজ্ঞের সাথে আমরা ওইভাবে সুনির্দিষ্ট কিছু আনতে পারিনি, যেটি হচ্ছে যে একটি দেশকে তো আরেকটি দেশ চাইতেই পারে তার কাছে, যেহেতু অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে যাওয়া হবে, প্রক্রিয়াটি কিন্তু স্বচ্ছ। বাংলাদেশের দুর্নীতি দমন কমিশনের একটি আবেদনের প্রেক্ষিতে আদালত একটি রায় দিয়েছে বা আদেশ দিয়েছেন, সে আদেশটি
কোনোভাবে অন্য একটি দেশে, বাংলাদেশেরই দুজন অন্য একটি দেশে কোনো না কোনোভাবে অবস্থান করছেন, তাদের সে থাকার বৈধতা অবৈধতা সেটা অনেক বড় প্রশ্ন। সেই প্রশ্নগুলো থাকার পরে সেখানে তার কাছে দুই দেশের যে কূটনৈতিক সম্পর্ক থাকে সেই সম্পর্কের ভিত্তিতে বাংলাদেশ এই প্রক্রিয়ার মধ্যে দিয়ে অ্যাটর্নি জেনারেলের কাছে এই আদেশটি পৌঁছে দিতে পারবে। এটি খুব একটা জটিল কোনো বিষয় বলে ব্যারিস্টার কায়সার কামাল আবারও আমাদের সাথে সংযুক্ত হয়েছেন। একটু কথা বলে নিতে চাই ব্যারিস্টার কায়সার কামাল, দুঃখিত লাইনটি একটু সমস্যা থাকার কারণে আমরা আবারও আপনার সাথে সংযুক্ত হয়েছে। একটু যদি বলতেন আপনি যে জায়গাটিতে ছিলেন সেখান থেকে। সেটা হলো যে লিগ্যাল প্রসিডিউর, লিগ্যাল ফান্ডামেন্টাল প্রিন্সিপাল লিগ্যাল প্রসিডিউর। কোর্টের একটা আর্ডার অফ এই ক্ষেত্রে মামলার পাঁচ নোটিশ পাওয়ার রাইট। আমি জানি দুর্নীতি দমন মামলাটা দায়ের জানাব অথবা করা হয়। আমি দ্বিতীয়বার বেগম আমি দ্বিতীয়ভাবে নাকি কোনো নোটিশ করা হয়, একভাবে করা হয়। আদালত করে বিএনপি বিভিন্ন যে একটি রাত ভাবে ইমেজ করার 2009 এবং আমার এই গত ধারাবাহিক করা হয়। যে টাকা 59,000 কি সমস্যা যেটা বাংলাদেশ প্রায় লক্ষ টাকা কথাই সরকার টাকা হাজার। কায়সার কামাল, আসলে আমরা আন্তরিকভাবেই দুঃখিত যে কথাগুলো একেবারেই কেটে কেটে যাচ্ছে, যে ইনফরমেশনটা বা তথ্যটা আমাদের জানা দরকার আমরা ঠিকমতো শুনতে পাচ্ছি না। নিশ্চয়ই আমরা আবারও চেষ্টা করব আপনার সাথে সংযুক্ত হতে, অবশ্যই আমরা তার সাথে সংযুক্ত হতে। যতটুকু আমি বুঝলাম ওনার একটা অভিযোগের জায়গা আছে, সেটা হলো যে ঢাকায় যখন দুর্নীতি দমন কমিশন এই কাজটি করেছে এবং আদালত যখন এই রায়টি দিয়েছে তখন তাদের পক্ষের আইনজীবীরা কোনোভাবে নোটিফাইড ছিল না। সেটি বিষয়টি অবশ্যই তাদের পার্ট থেকে এই দাবি, তাদের পক্ষ থেকে কিছু বলা হবে। ইলিয়াস খান, আপনার পক্ষ থেকে কিছু বলা হচ্ছে কিনা? না, আমি যে কথাটি বলেছি যে নাম্বার 1 যে অ্যাকাউন্ট ফ্রিজ এর কোন ডকুমেন্টস আছে কিনা আমি কিন্তু আমি ব্যক্তিগতভাবে অতীতের ডকুমেন্ট হয়তো আছে, এটা আছে কিনা। নাম্বার 2 অন্য দেশের অ্যাকাউন্টের টাকা অন্য জায়গায় ট্রান্সফার করা হচ্ছে। যেমন আমরা বাংলাদেশে যদি আমি একটা অ্যাকাউন্ট হোল্ড করি, আমার অ্যাকাউন্ট যদি আমি অন্য জায়গায় নেই টাকা, এটি কি ব্যাংকওয়ালারা বাংলাদেশের দুদককে জানিয়েছে কিনা আই এম নট শিওর। নাম্বার 1 যে উনি টাকা, সেটাই তো বোধহয় বলা হচ্ছে যে ওনাদের দুজনের টাকা অন্য একটা অ্যাকাউন্টে নেওয়া হচ্ছে, বা ওনার যে প্রতিষ্ঠানটির টাকা ওনার ব্যক্তিগত অ্যাকাউন্টে। একটু মনে হয় ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে এই কথাই বলা হচ্ছে যে এটা মানি লন্ডারিং এর কিছু টাকা। সো বাংলাদেশ থেকে মানি লন্ডারিং করে যে টাকাটা নেওয়া হয়েছে এই অভিযোগটি, এটি যদিও এখনো পর্যন্ত সুনির্দিষ্টভাবে আদালতে প্রমাণিত নয়, তাহলে ততক্ষণ পর্যন্ত আমরা এটিকে অভিযোগ হিসেবেই ধরে নিয়েও সেই অভিযোগটি আছে বলেই মানি লন্ডার্ড কোনো টাকা যদি বাংলাদেশ থেকে অবৈধ পথে কোনো দেশে যায়, সেটি ওই দেশ সেই দেশের কাছে, ওই দেশের সরকার ব্যবস্থা সেই দেশের কাছে অবশ্যই একটি প্লি রাখতেই পারে যে এটি যেন তোমার দেশে ব্যবহার করা যায়। সেখানে তো তারেক রহমান এবং তার পরিবার তো ব্যবসায়িক কাজেও তো নিয়োজিত আছে, তারা তো ব্যবসা করছেন, তাদের তো না ওনার তো একেবারেই উনি কিন্তু পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন, পলিটিক্যাল অ্যাসাইলামে আছেন। তার কোনো যেটি বুঝি এটি মানে তারেক রহমানের কোনো আয়ের উৎস থাকলে তো উনি ব্রিটেন থাকতেই পারবেন না। উনি তো যেই প্রক্রিয়ায় আছেন সেটি তো একেবারে স্পষ্ট যে রাজনৈতিক আশ্রয়। আমি যেটি বুঝি এটি রাজনৈতিক ওনার ক্যারেক্টার অ্যাসেসিন করার জন্য নতুন করে এগুলো করা হচ্ছে। যেমন আজকে আপনি দেখবেন এখানে যে আপনাদের রিপোর্টে যে রান ডাউন, আমরা কিন্তু অনেকগুলো বিষয় নিয়ে আলোচনা করেছি, আপনি কিন্তু নাম্বার 1 এটি এনেছেন। মানে এটি একটি প্রি প্ল্যান বা কি বলা যায় যে কোনো প্রেশার বা কোনো কিছুর মাধ্যমে এটি করা হচ্ছে। যেমন আজকে আপনাদের রিপোর্ট আমি ফলো করলাম যে প্রধানমন্ত্রীর রিপোর্টটি আপনারা প্রথম দেখিয়েছেন, প্রধানমন্ত্রী এই কথা কিন্তু আমরা হাজারবার শুনেছি, বাট যেটি সবচেয়ে মানুষের জানার আগ্রহ ছিল রাফির ঘটনা। আমি একজন সংবাদকর্মী হিসেবে বলতে চাই, রাফির ঘটনার টাকা লেনদেন করে যে আওয়ামী লীগ নেতা বলা হয়েছে, সেটা বলছি, সেটি কিন্তু সেকেন্ড টাইম এসেছে, সেকেন্ড রিপোর্ট হয়েছে, সেটি কিন্তু ফার্স্ট রিপোর্ট হয় না। বাট আমি একজন সংবাদকর্মী বা টেলিভিশন দর্শক হিসেবে আমি কিন্তু ওই রিপোর্টটা আগে দেখতে চেয়েছি। তো এটি একটি না দীর্ঘদিন থেকে যে প্রি প্ল্যান্ড একটি তারেক সাহেব বিএনপিকে ধ্বংস করার তাদের
ক্যারেক্টার কিভাবে নুসরাত জাহান রাফির ঘটনা নিয়ে আমরা আলোচনা করব ইলিয়াস খান। আমরা গত কদিন ধরে ক্রমাগত বিভিন্ন সংবাদ মাধ্যম ডিবিসি নিউজ সহ ক্রমাগত নুসরাত জাহান রাফিকে নিয়ে কথা বলে যাচ্ছি এবং আমরা সোচ্চার আছি নুসরাত জাহান রাফিকে নিয়ে, কিন্তু এই যে আজকে বিষয়টি এসেছে একেবারে নতুন এসেছে, অনেকদিন পরে এসেছে, এই কারণে এটিকে মূল হিসেবে রাখা হয়েছিল। যদিও ব্যারিস্টার কায়সার কামাল আমাদেরকে আইনি প্রক্রিয়াটা বলতে পারেন না, নিশ্চয়ই বিরতির পর আমরা তার কাছ থেকে জেনে নেব। একটা বিরতির পর ফিরে আসছি সংবাদ সম্প্রসারণে। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ। ইলিয়াস খান আছেন মাহমুদ মেনন আমার সাথে, এবং আমাদের সাথে সংযুক্ত আছেন বিএনপির আইন বিষয়ক সম্পাদক ব্যারিস্টার কায়সার কামাল। কায়সার কামাল শুনতে পাচ্ছেন নিশ্চয়ই, একটু জানাবেন আমরা যে জায়গাটিতে ছিলাম, আপনার কাছ থেকে আইনি প্রক্রিয়াটা জানতে চাচ্ছিলাম। এই যে ইংল্যান্ডে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এবং তার স্ত্রীর হিসাব জব্দের বিষয়ে যে নির্দেশ দেওয়া হয়েছে আদালতের পক্ষ থেকে দুদকের আবেদনের প্রেক্ষিতে, একটু জানতে চাচ্ছিলাম আইনি প্রক্রিয়াটা কেমন হবে। আমি যা বলছিলাম আগের মতো আবার রিপিট করতে চাই না, শুধু এটুকুই বলবো এটা রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত হয়ে করা হয়েছে। আর তাছাড়া যে সাবজেক্ট ম্যাটার, আমি পত্রিকায় দেখলাম 59,000 পাউন্ডসের মতো, 60 লাখ টাকা। হ্যাঁ, তো এতদিন এই টেলিভিশন পত্র পত্রিকা শুনে আসলাম জনাব তারেক রহমান সাহেব দেশের শত কোটি টাকা নিয়ে গেছেন, হাজার কোটি টাকা নিয়ে গেছেন। এখন দুর্নীতি দমন কমিশন এই মাত্র 60 লাখ টাকার জন্য এইভাবে শুরু করেছেন। তাছাড়া যে টাকাটা লন্ডনের একটা ব্যাংকে আছে, আপনারা নিশ্চয়ই জানেন লন্ডন বা ইউকে আমেরিকা আমাদের দেশের মতো আইনবিহীন রাষ্ট্র না। ওই দেশে আইন কানুন মেনে থাকতে হয়, আইন সবার জন্য সমান এবং আইনের শাসন ওই দেশে আছে। আমাদের দেশের মতো আইনবিহীন ব্যক্তির ইচ্ছায় দেশ চলে না। অতএব জনাব তারেক সাহেব ওখানকার যে অ্যাকাউন্টটা, এই অ্যাকাউন্টটা সে দেশের আইনের প্রক্রিয়ার মাধ্যমে আছেন এবং আইন নিয়ম মেনেই সেই অ্যাকাউন্টটা পরিচালনা করছেন। আমি ব্যক্তিগতভাবে মনে করি জনাব তারেক রহমান সাহেব বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান হিসাবে সারা দেশের বিএনপির নেতাকর্মীদেরকে উজ্জীবিত করছেন, বিভিন্ন সাংগঠনিক কার্যক্রম স্কাইপের মাধ্যমে অংশগ্রহণ করছেন। এতে করে নেতাকর্মীরা উজ্জীবিত হচ্ছে এবং বিএনপি সংগঠিত হচ্ছে। সেই অবস্থাটা থেকে বাধাগ্রস্ত করার জন্য এবং ওনার রাজনৈতিক ক্যারিয়ারে কালিমালিপনের জন্য সরকার দুদককে ব্যবহার করে, আদালত ব্যবহার করে মানুষের মনে ধোঁয়াশা সৃষ্টির অপপ্রয়াস চালাচ্ছে। ব্যারিস্টার কায়সার কামাল, একটু আপনাকে থামিয়ে একটা প্রশ্ন করতে চাই। যেমনটা মাহমুদ মেনন বলছিলেন যে হিসাবগুলোর কথা বলা হচ্ছে তার মধ্যে ওদের দুটি এখন এরই মধ্যেই ফ্রিজ অবস্থায় রয়েছে এবং ব্রিটেনের নিয়ম অনুযায়ী করা আছে, সেগুলো ফ্রিজ হয়ে অবস্থায় আছে এবং আরেকটি যে অ্যাকাউন্ট আছে সেখান থেকে সেই অ্যাকাউন্টগুলোতে টাকা যাচ্ছে। তো এইটিতেই আসলে এক ধরনের ধোঁয়াশা তৈরি হয়েছে যে ফ্রিজ থাকা অবস্থাতে সেই অ্যাকাউন্টগুলোতে কিভাবে টাকা যাচ্ছে এবং সেখান থেকে কোনো লেনদেন, আপনি বলছেন যে সেগুলো পরিচালিত হচ্ছে। একটু বোধহয় তথ্য বিভ্রাট কিংবা তথ্যের একটু কমতি হচ্ছে, একটু যদি পরিষ্কার করে বলতেন। আমি বলছি, আপনি যে কথাটা বলছেন যে ফ্রিজ হয়ে আছে বা টাকা যাচ্ছে, দেখুন আমি আবারও বলতে চাই লন্ডন বা ইউকে আইনের শাসন মেনে চলে। ওখানে যদি কোনো ফ্রিজ হয়ে থাকে সেটা আইনি প্রক্রিয়ার মাধ্যমে কিছু হয়েছে বা হয়নি। তো দুর্নীতি দমন কমিশন এই বাংলাদেশ থেকে একটা আদালতের আদেশকে সেই জায়গায় করতে পারবে। এইটা আমরা আলোচনা করছি জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ইমেজকে পূর্ণ করার জন্যই সরকার দুদককে ব্যবহার করে কোর্টের অর্ডারটা। ইলিয়াস খান, মাহমুদ মেনন, আপনাদের কোনো প্রশ্ন থাকলে অবশ্যই করতে পারেন। আমার প্রশ্নটি এরকম যে আপনি শুধু আমাদেরকে বলুন যে এটি আইনগতভাবে সম্ভব কিনা, ও দেশের অ্যাটর্নি জেনারেলকে বাংলাদেশের, এটা এই তারেক রহমানের বিষয়টি বাদ দেন, যদি এমন হয় যে বাংলাদেশের অন্য কোনো বিষয়ে যেটি একটি মানি লন্ডারিং এর রিলেটেড কেস হিসাবে প্রতিষ্ঠিত, সেই জায়গায় আইনগতভাবে সহযোগিতা চাওয়া বা আইনগত একটি সিদ্ধান্ত নিয়ে এখানকার আদালতের একটি সিদ্ধান্ত সেখানকার আদালত বা সেখানকার অ্যাটর্নি জেনারেলের মাধ্যমে পৌঁছানোর কোনো উপায় বাংলাদেশের সাথে ব্রিটেনের রয়েছে কিনা সেটি যদি বলতেন। সেটি নেই, আপনার কি মনে হয় সেটি নেই?
বাংলাদেশের সাথে ব্রিটেনের কোন ধরনের এই ধরনের চুক্তি নেই। আপনারা দেখেছেন কয়েকদিন আগে আইনমন্ত্রী আনিসুল হক সাহেব ব্রিটিশ হাই কমিশনার সাহেবের সাথে দেখা করেছেন। এইটা যা করা হচ্ছে বাংলাদেশের সরকার যে কোনো সময়, এটা শুধু বাংলাদেশ না, কিন্তু আপনি যেটা বললেন যে চুক্তি নেই, কানাডার সাথেও কিন্তু বাংলাদেশের একই বিষয়ে ওখানকার আদালতের সাথে এখানকার আদালতের দুর্নীতি দমন কমিশনের বিশাল কানেক্টেড একটি ইয়ার মধ্যে দিয়ে একটি বিষয় রিজলভ করা হয়েছে। আপনি সেটা জানেন নিশ্চয়ই, পদ্মা সেতু নিয়ে যে দুর্নীতির অভিযোগটি এসেছিল সেটি সমাধান করা হয়েছে। দুই দেশের মধ্যে এটি না থাকার কোনো সুযোগ আমি দেখি না। পদ্মা সেতু নিয়ে যে কথাটা বলছেন সেটা ওয়ার্ল্ড ব্যাংককে কেন্দ্র করে সেখানে মামলা দায়ের করা হয়েছে না, কানাডার আদালতে হয়েছিল সেটা। এইটার সাথে আপনি এটা রিলেটেড করতে পারেন না। তারেক রহমান সাহেব ইউকে তে আছেন এবং বৈধভাবে আইন মেনে উনি ও দেশে আছেন এবং ওনার ব্যাংক হিসাব বলেন সামাজিকভাবে উনি আইন ফলো করে আছেন। বাংলাদেশ কেন, বিশ্বের যে কোনো দেশেই অন্য একটা রাষ্ট্রকে, আমি যেটা বললাম যে রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করা হয়, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহারের মাধ্যমে অ্যাটর্নিকে আপলোড দিতে পারেন একজন সাংবাদিক হিসাবে যে দিস ইজ দ্য থিং দ্যাট হ্যাপেন্ড, আমি এটা আপনাকে লিখছি। আপনি সেই দেশের রানীকেও লিখতে পারেন, প্রাইম মিনিস্টারকেও লিখতে পারেন, বাট হোয়াট উইল বি দ্য এফেক্ট অফ ইট? ইন মাই ভিউ দেয়ার ওয়ন্ট বি এনি এফেক্ট এট অল। আমার আরেকটা প্রশ্ন ছিল কামাল আপনার কাছে, যে সেটি হচ্ছে যে যেটি আপনি বললেন যে অনেক কোটি শত কোটি টাকা নিয়ে গেছেন, সেই জায়গায় 6 লাখকে আপনি খুবই নগণ্য হিসাবে দেখছেন এবং 6 লাখের 60 লাখ টাকাকে কিন্তু মানি লন্ডারিং সে যদি 5 টাকা হয় তাহলে তো মানি লন্ডারিং এ নাকি? এই জায়গায় আপনার আইনজীবী হিসাবে আপনার বক্তব্যটি কি? আপনি মানি লন্ডারিং এর সংজ্ঞায় আসেন, এটা মানি লন্ডারিং এর কোনো বিষয় না। মানি লন্ডারিং কোনটা? বাংলাদেশ থেকে আমি যদি অন্য দেশে টাকা পাচার করি সেটা মানি লন্ডারিং। আপনি বলছেন যে সেই টাকাটা লন্ডনের একটা ব্যাংকে আছে, মানি লন্ডারিং হলো কিভাবে? মানে এই আয়ের উৎস কিংবা টাকার উৎস সম্পর্কে হয়তো বা দুদকের কোনো কনফিউশন হয়েছে। ইলিয়াস খান, আপনি কি ব্যারিস্টার কায়সার কামালকে কিছু জানতে চান? কায়সার কামাল তো ক্লিয়ার করলেন সবকিছু, বাট আমার আরো একটি প্রশ্ন, সেটি অলরেডি আমরা উত্তর পেয়েছি যে দুদকের ভাষ্য অনুযায়ী যে অ্যাকাউন্ট যদি ফ্রিজ থাকে ওখানে, সেটি থেকে আবার পার্সোনাল অ্যাকাউন্টে টাকা নিবে কিভাবে? কায়সার কামাল তিনি দীর্ঘদিন লন্ডন ছিলেন, নিশ্চয়ই তিনি ব্যাংকিং ব্যবস্থা সম্পর্কে জানেন, এই বিষয়ে একটু ক্লিয়ার করেন। যদি ওকে ওনার অ্যাকাউন্ট ফ্রিজ আমরা ধরলাম, সেই ফ্রিজ অ্যাকাউন্ট থেকে অন্য অ্যাকাউন্টে পার্সোনাল অ্যাকাউন্টে টাকা নেওয়ার কোনো সুযোগ আছে কিনা আসলে? আমি একটু যদি আইনজীবীর বক্তব্যটা বলি, এটা সারা বাংলায় গতকাল আমরা প্রকাশ করেছিলাম। মানি লন্ডারিং প্রতিরোধ আইনের 19 ধারা মতে ওই 3 অ্যাকাউন্ট জব্দ বহাল রাখার জন্য প্রয়োজনীয় আদেশ চেয়ে দুদক আবেদন করে। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে আদালত ব্যাংক অ্যাকাউন্ট জব্দ রাখার নির্দেশ দেয়। তাহলে এখানে এই মানি লন্ডারিং বিষয়টি এনেই দুদক এই আবেদনটি করেছে এবং সেটার এবং আইনের ধারা 19 ধারা মতে এটা করা হয়েছে। কায়সার কামাল শুনতে পেয়েছেন নিশ্চয়ই মাহমুদ মেনন এবং ইলিয়াস খানের কথাগুলি। জি, আমি ইলিয়াস খানের কথার জবাব আগে দিচ্ছি। হাইপোথেটিক্যালি যদি ধরেও নেই, আমি জানি না আসলে ফ্রিজ আছে কিনা, কারণ এটা এই দেশের মিডিয়াতে চড়া ব্যাপকভাবে ফলাও করে প্রকাশ করা হচ্ছে। হাইপোথেটিক্যালি যদি ধরেও নেই ফ্রিজ করা আছে যে কোনো অ্যাকাউন্ট, ফ্রিজ করা মানেটা কি? সম্পূর্ণভাবে এই অ্যাকাউন্টটা অচল, স্তব্ধ। তো সেই স্তব্ধ অ্যাকাউন্টে কিভাবে আবার সচল হবে? এটা তো ফ্রিজ করা থাকলে এখানে কোনো লেনদেন হতে পারে না। আমাদের দেশের বিভিন্ন অ্যাকাউন্ট যখন ফ্রিজ করা হয় সেই অ্যাকাউন্ট থেকে লেনদেন করা যায়। অতএব আমরা ধরে নিচ্ছি যে লেনদেনের বিষয়টা এইটা বানতে বলা হচ্ছে, কালার করা হচ্ছে। আগেই বলে সম্পূর্ণ প্রক্রিয়াটা হচ্ছে রাজনৈতিক ভাবে উদ্দেশ্য প্রণোদিত হয়ে করা হচ্ছে। আর মেনন সাহেব যে কথাটা বললেন মানি আইনের ধারা কি বললেন, দেখুন মানি লন্ডারিং এর যে সংজ্ঞাটা আছে, আমি খুব লাউড এন্ড ক্লিয়ার করে বলতে চাই আপনার মাধ্যমে দেশবাসী, বাংলাদেশের আইনে মানি লন্ডারিং তখনই হবে যখন এই দেশ থেকে আপনি অন্য একটা দেশে টাকা পাচার করেন। দুর্নীতি দমন কমিশন কি এমন কোনো এভিডেন্স বা তথ্য প্রমাণ দিতে পেরেছেন যে জনাব তারেক রহমান সাহেব এই 59 লাখ টাকা বাংলাদেশ থেকে পাচার করেছেন? না, পুরো বিষয়টি কিন্তু এখনো পর্যন্ত কায়সার কামাল ভাই অভিযোগের
আওতায় রয়েছে, সেটি প্রমাণিত একটা জায়গায় কিন্তু এখনো পর্যন্ত আদালত থেকে হয়নি। কিন্তু অভিযোগ যেটা আছে তার মধ্যে, এবং গতকালের রিপোর্টে আরও একটি বিষয় এসছে, আমি একটু আপনাকে শোনাতে চাই। সেখানে বলেছে যে মানি লন্ডারিং এর অভিযোগ থাকায় যুক্তরাজ্যের ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ওই অ্যাকাউন্ট দুটি জব্দ করেছে। সো সেটিও একটি ফ্যাক্টর। হ্যাঁ, কায়সার কামাল। আমি যে কথাটা আপনাকে স্পষ্টভাবে বলতে চাই, এতদিন আমরা শুনে আসছি জনাব তারেক রহমান সাহেব শত শত কোটি টাকা, হাজার হাজার কোটি টাকা, এখন এই 60 লাখ টাকা নিয়ে দুদক এই কাজটা করছে, মানি লন্ডারিং এর বিষয়গুলো আনছে, মানি লন্ডারিং এর যে ফান্ডামেন্টাল প্রিন্সিপাল আছে, আপনি বলছেন প্রত্যেকটা রিপোর্টের কথা, হোয়াই শুড আই গো ফর দ্যাট কোর্ট? দুদক কি এমন কোন প্রমাণ দেখাতে পেরেছে যে এই টাকাটা বাংলাদেশ থেকে লন্ডনে গিয়েছে? দেখাতে পারেনি। আমি আগে যা বলেছি এখনো বলছি, এই বর্তমান অবৈধ সরকারের প্রেরণা হিসাবে দুর্নীতি দমন কমিশন কাজ করছে এবং দেশে বিদেশে জনাব তারেক রহমান সাহেবের রাজনৈতিক ইমেজকে ক্ষুণ্ণ করার জন্য আদালতকে ব্যবহার করা হচ্ছে এবং আদালতকে ব্যবহার করার মাধ্যমে এই যে দেখুন আজকে একটা আলোচনার বিষয়বস্তু হয়ে গেছে, আসলে কিন্তু সাবস্টেন্সিয়াল কোনো কিছুই না। জনাব তারেক রহমান সাহেব লন্ডনে আছেন, সে দেশের আইন মেনে উনি ওখানে আছেন, ওনার ব্যাংকিং বলেন যা করছেন সে দেশের, আমি আগেও বলছি যে লন্ডন আইন শাসন, বাংলাদেশের মতো আইনবিহীন শাসন না। অসংখ্য ধন্যবাদ ব্যারিস্টার কায়সার কামাল। আমরা বুঝতে পেরেছি আপনার বিষয়টি, এবং তিনি যেটি বলছিলেন যে এটি আসলে রাজনৈতিক উদ্দেশ্যেই এই ধরনের একটি নির্দেশ দেওয়া হয়েছে এবং সেটি কতটুকু বাস্তবায়িত হবে সেটি অ্যাটর্নি জেনারেলের অফিস পর্যন্ত যাওয়ার পর সেখান থেকে কি ধরনের নির্দেশনা বা প্রক্রিয়ার মধ্যে দিয়ে যাচ্ছে সেটি অনেকখানি দেখার বিষয় রয়েছে। ইলিয়াস খান নিশ্চয়ই কিছু যোগ করতে চাইবেন কি আপনি এই অংশে? আমরা একটা বিরতি নিয়ে ফিরে আসি, বিরতি নিয়ে অবশ্যই আমরা ফিরে আসছি সংবাদ সম্প্রসারণের সঙ্গে থাকুন। বিরতির পর স্বাগত আরেকবার। দেখছেন সংবাদ সম্প্রসারণ। ইলিয়াস খান আছেন আমাদের সাথে, আছেন মাহমুদ মেনন। বিরতির পর পত্রিকার অনলাইনগুলো কি ধরনের খবর দিচ্ছে দেখে নিতে চাই। bdnews24.com শুরুতে আছে আমাদের সাথে। প্রথম খবরটি হচ্ছে নুসরাতকে নিয়ে, নুসরাত হত্যা, মনিকে নিয়ে ঘটনাস্থলে পিবিআই। এছাড়া রয়েছে নুসরাত হত্যা, আর্থিক লেনদেন অনুসন্ধানে সিআইডি। আজকে আমরা দেখেছি যে এই হত্যাকাণ্ডের পেছনে যে আর্থিক লেনদেনগুলো হয়েছে সেক্ষেত্রে তা কাদের কাদের হাত রয়েছে এটি তদন্তে সিআইডি অনুসন্ধানে সিআইডি নেমেছে। সোনাগাজীর আওয়ামী লীগ সভাপতি রুহুল আটক, ওই একই মামলাতেই সোনাগাজীর আওয়ামী লীগের সভাপতি রুহুল আমিনকে আটক করা হয়েছে আজ। এছাড়া রয়েছে নুসরাত হত্যারই আরেকটি খবর, মাদ্রাসা কমিটি বাতিলের নির্দেশ। আসলে কমিটি বাতিল করে দিয়ে কি কোনো সুরাহা করা যাবে কি না? কারণ যদি মন মানুষের সেই পরিবর্তন না আসে, কমিটি বাতিল করে কি খুব বেশি ফল পাওয়া যাবে? জানেন, আমরা সবাই জানি যে গ্রামের শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে যে কমিটি হয় এটি কিন্তু রাজনৈতিক প্রভাবে হয় এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে অধিকাংশ ক্ষেত্রেই অযোগ্য, অশিক্ষিত, অর্ধশিক্ষিত লোকে এসব কমিটিতে থাকেন, যখন যে সরকার থাকেন তাদের লোকজন, এবং সাম্প্রতিককালে এটি চরম আকার ধারণ করেছে। এবং এখানে কিন্তু এই যে মাদ্রাসাটির কথা বলা হচ্ছে, এবং অত্যন্ত দুর্ভাগ্যজনক ভাবে সব কমিটি থেকে শুরু করে প্রশাসন, পুলিশ সব কিন্তু এই প্রিন্সিপালের পক্ষে ছিলেন। এবং শিক্ষা প্রতিষ্ঠান কিন্তু কেন্দ্রিক একটা বাণিজ্য হয়, ধরুন এটিতে মার্কেট আছে কিন্তু অন্য অন্য জায়গায় ফর্ম ফিল আপে বেশি টাকা নিচ্ছে, অন্যান্য ফি বেশি নিচ্ছে, এবং এই টাকাগুলো কিন্তু কমিটিতে যারা থাকেন, এবং কমিটিতে তো মাস্ট প্রভাবশালী লোকজন থাকে, এরা কি জবাবদিহি করে না? এই মাদ্রাসা কমিটিগুলোকে জবাবদিহি করতে হয় না বোধহয়। কোথায় জবাবদিহি করবে? এবং বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের কমিটির কিন্তু অসীম ক্ষমতা থাকে, শিক্ষক নিয়োগ থেকে শুরু করে নানা কিছু থাকে। এবং আজকে এই সুযোগে আমি 30 সেকেন্ড একটি কথা বলছি, এসব শিক্ষা প্রতিষ্ঠানে অধিকাংশ ক্ষেত্রে দেখবেন যে গ্রামের সবচেয়ে বেকারটি, কম শিক্ষিত, যে লেখাপড়া জানে না, বিভিন্ন চাপে এবং ডোনেশন দিয়ে এসব প্রতিষ্ঠানের তারা শিক্ষকতা করে, এবং 40-45 বছর ধরে শিক্ষার্থীদের ভুল শিক্ষা, কম শিক্ষা এগুলো দিয়ে থাকেন। এগুলো কিন্তু টাকার বিনিময়ে। অসংখ্য ধন্যবাদ ইলিয়াস খান আপনাকে। এবং